বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমরা যে এক্সামটা নিয়েছিলাম আর কি লাস্ট কেমিস্ট্রি, এই এক্সামটা হচ্ছে সমাধান ক্লাস আজকে। এক্সামের খাতাগুলো যদি একটু দেখাইতাম তাহলে মনে হয় তোমাদের জন্য একটু ভালো ছিল। তো আমি খাতাটি উম, দেখছি, মার্কিংটা ওইভাবে ইয়ে করি না আর কি। একটা খাতা অন করি, এটা তোমাদের জন্য সহজ হবে আর কি। তো এক্সাম গুলোতে পার্টিসিপেট মানে করা উচিত খুব সিরিয়াসলি আর কি। বুঝতে পারছো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি। এক্সাম গুলোতে সিরিয়াসলি পার্টিসিপেট করা উচিত আর কি। এই কারণে পার্টিসিপেট করা উচিত যে তোমার মানে এই তোমার এই এক্সাম গুলো উপলক্ষে পড়া হয় বাসায়, যেটা হচ্ছে মেইন কারণ। মেইন কারণটা কি, বাসায় কি হয়? পড়া হয়। পড়া হয়। অন্যভাবে কিন্তু হয়তো পড়া হয় না। তো দেখা যাচ্ছে কি, তুমি এক্সাম গুলো পড়, তোমরা তো যারা নাইনে আসো বিশেষ করে, এরা এক্সামে একটা পার্টিসিপেট করা মানে অনেক কিছু। বুঝতে পারতেছো কিনা? এরা একটা এক্সামে পার্টিসিপেট করা মানে অনেক বিশাল ব্যাপার স্যাপার। নাইনে যারা আসো আর কি, বিশেষ করে আর কি তাদের জন্য। সো মানে চেষ্টা করবো আর কি যে একটা পার্টিসিপেট, মানে এই ছিল তোমার পড়া হয়ে গেল, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানে যেটা আসলে বলে শেষ করা যাবে না। সো আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এই হচ্ছে খাতাগুলো আর কি। আমি যে কোনো একটা খাতাকে বিশ করে আগাতে থাকবো আর কি। বাকি খাতাগুলো এখানে আছে। এটা তানজিবুলের সম্ভবত, এটা মনে হয় শিফার, আর এটা মনে হয় কাফি। তো ঠিক আছে। তো দেখো যে আমরা প্রথম যে কোশ্চেনটা ছিল আর কি, কাউন্ট করতে চাইলে যে অন্য একটা সেটা চলে যায়। কেমনে? আচ্ছা, এমনি খাতাগুলোতে যায় না, আগে স্ক্রিন দিয়ে শেয়ার করে ফেলে। যে এটা একটা মৌল আছে, এটা প্রোটন সংখ্যা ছিল 11, এর ভর সংখ্যা 252। এটি কোন পরমাণু দ্বারা প্রকাশ করা যায়? তো আমরা জানি কি, আমরা জানি উপরে থাকে হচ্ছে ভর সংখ্যা আর নিচে কি থাকে। হুম। উপরে থাকে হচ্ছে ভর সংখ্যা আর নিচে থাকে হচ্ছে প্রোটিন সংখ্যা। তাহলে উপরে ভর সংখ্যা আছে এটাতে, আর নিচে প্রোটন সংখ্যা আছে এটাতে। উত্তর হচ্ছে এটা। এটা ম্যাক্সিমাম সবাই পারছো। এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? এখানে প্রচলিত অর্থে প্রকাশ করে আর কি। এক্স মৌলটা কি, খেয়াল করো। এক্স একটা মৌল, এটা শতকরা পরিমাণ দেওয়া আছে কত? 146, আর একটা 154 দিয়ে এটা অঙ্ক করে বের করতে হবে। তোমরা কি এটা অঙ্কটা কেউ করছো? হুম। হ্যালো, না স্যার। অঙ্কটা করো নাই না? জি স্যার। তো অঙ্কটা না করলে তো সমস্যা। আমি কি, আমার আম্মা কথা কইতেছে পাশে, শুনুন। ঠিক যাচ্ছে কিনা? তো এই অঙ্কটা, কোন অঙ্কটা? এই অঙ্কটা হচ্ছে এটা। এটা এটা মেইন বইয়ের একটা অঙ্ক আর কি। তো দাঁড়াও একটু ওয়েট করো। এটা মেইন বইয়ের একটা অঙ্ক আর কি। অঙ্করে আমার যে ইয়া দিয়ে দিছি না, সমস্যা নাই, দেখাচ্ছি তোমাদেরকে। এই টাইপের অঙ্কটা। এটা আমি বলছিলাম যে মিউট করে রাখো একটু প্লিজ। দেখো এই টাইপের আর কি, মানে একটা মৌল যদি এক্স হয়, মানে কি দুইটা মৌলের শতকরা পরিমাণ মানে আইসোটোপ দেওয়া আছে আর কি। একটা হচ্ছে কোপার 63 আর একটা কোপার 65। তাহলে একটা পরিমাণকে তুমি এক্স ধরবা, আরেকটা হবে 100 - x কিন্তু 65, এইভাবে হবে উত্তরটা। বুঝছো? তো এখান থেকে বের করছে এক্স এর মান হচ্ছে 75%। ঠিক আছে? তো এটা থেকে আবার কি করা যায়, তোমার এই পার্সেন্টেজটা দিয়ে ইউজ করে তারপর হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করা যায়। আর এটা মূল্য আছে 25% আর কি। তো এটাতে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা, এটা এখন এখানে যেটা বের করতে হবে, এই যে এই পাঁচটা বের করতে হবে আর কি। তো এটা পার্সেন্টেজ গুলো দেওয়া আছে আর কি। তো আমি একটু বুঝাই, মানে এখানে হচ্ছে তোমার এই অঙ্কটা একটু দেয়ার করো, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। এই অঙ্কটা একটু খেয়াল করো। এই অঙ্কটা যে প্রকৃতিতে কোপারের দুইটা ইয়া দেওয়া আছে, একটা হচ্ছে 63 আর একটা হচ্ছে 65। খেয়াল করো।
কুপারের গড় পারমাণবিক ভর কত? 63.5। মানে এটা দেওয়া আছে আর কি, বুঝতে পারছো? মানে এই মানটা দেওয়া আছে। আর আমাদের যে কোশ্চেনটা করছে, এই কোশ্চেনটাতে হচ্ছে যে শতকরা পরিমাণটা দেওয়া আছে, কত কোনটা দেওয়া আছে খেয়াল করো। শতকরার পরিমাণটা। শতকরা পরিমাণটা দেওয়া আছে, আমরা ভরটা বের করতে পারি তাহলে। তাহলে একটা যদি, দেখো এটা যদি আমরা করতাম আর কি, তাহলে এটা যদি আমরা করতাম আর কি, তাহলে কি হইতো দেখো। তাহলে একটা আইসোটোপ হচ্ছে কত? 146। ঠিক আছে, এটা শতকরা পরিমাণ হচ্ছে 25%, বুঝছো? আর আরেকটার কত? 75%। মানে এখানে উল্টা টাইপের দেওয়া আছে আর কি, তারা একটু বুঝায়। মানে এই অঙ্কটাকে বুঝো কিনা একটু দেখো, যে প্রকৃতিতে একটা হচ্ছে 63, যেটার পরিমাণ হচ্ছে X%, যেটার ইয়ে হচ্ছে X%। আর আরেকটা হচ্ছে কি 65, এটার পরিমাণ হচ্ছে 100 - X, ধরে নিছে আর কি। কি বের করার জন্য? এই এক্স এর মানটা, মানে কোনটা শতকরা পরিমাণ কত এটা বের করার জন্য। যেটা একটা হচ্ছে 75%, আর একটা হচ্ছে 25%। এখানে খেয়াল করো যে এই এক্স এর মান এবং এই এক্স এর মান, ঠিক আছে, ওইখানে দেওয়া আছে। খেয়াল করো এই এক্স এর মান, ওই এক্স এর মান কি দেওয়া আছে। দেওয়া থাকলে কি হবে? একটা হবে 146, একটু ওয়েট করো, 146 ইন্টু কত? 25। তোমার সাথে একটু ক্যালকুলেটর রাখো। আরেকটা কি হইব? যোগ। একদম সহজ, মানে দেখে বই পাওয়ার কোনো কারণ নাই। 154 ইন্টু কত? 75। মানে এটা কত জানো নি? এই 25টা হচ্ছে এক্স, আর এই 75টা কত? 100 - X, মানে শতকরা পরিমাণ যে একটু আগে দেখছো আর কি। সমান সমান হচ্ছে, বাই হচ্ছে 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে এটি হচ্ছে কি পারমাণবিক ভরটা আর কি। তো ভরটা কত আসে, এটাই উত্তরটা আর কি। এটা দেখো তো ক্যালকুলেটর চাপ দিলে কত আসে। 146 ইন্টু 25, 154 ইন্টু 75, বাই হচ্ছে কত? 100। মানে ক্যালকুলেটরে ইয়াতে যাইয়া ফাংশনে গিয়ে ক্লিক দাও, দেখো কত আসে উত্তর, যেটা আসবে এটি আনসার। এটা অনেক ইম্পর্টেন্ট, মানে আমি এই কোশ্চেন গুলো এই কারণে দিয়েছি যেগুলোতে পরীক্ষাতে আসে। আহ, মানে এখানে হচ্ছে তোমার শতকরা পরিমাণ দেওয়া আছে যে, কারো কাছে ক্যালকুলেটর আছে সামনে? না থাকলে আমি করে দিই, সমস্যা নেই। ক্যালকুলেটর না থাকলে আমার মোবাইলে ক্যালকুলেটর আছে, আমি এটা দিয়ে তোমাকে করে দিতে পারবো। শুনতেছো? 152। 152 আছে উত্তর না? থ্যাংক ইউ সো মাচ। বুঝছো? তাহলে এখানে কোনটা ইজ ইকুয়াল টু মানে হচ্ছে 152, মানে আপেক্ষিক শক্তির পরিমাণ। তাহলে শিখে গেছো কি না? মানে এই এক্সটা কত? একটা মৌলের পার্সেন্টেজ হচ্ছে X%, বাকিটা কত হইব? 100-র মধ্যে একটা যদি X% হয়, তাহলে বাকিটা কি হইব? 100 - X হইব, ঠিক না? আর এই আইসোটুপের মানগুলো দিয়ে এটারে গুণ করে 100 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? 152। এই 152 হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায়। কি পাওয়া যায়? আপেক্ষিক পারমাণবিক কি পাওয়া যায়? ভর পাওয়া যায়। বুঝতে পারছো? অনেক সময় প্রশ্নের মধ্যে এই এক্স এর মানটা বের করতে বলবে। হ্যাঁ, অনেক সময় এই আপেক্ষিক পারমাণবিক ভর, যেমন এই প্রশ্নের মধ্যে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে চাইছে, তো এটা আমরা বের করছি। খুবই সিম্পল। 152। একটা মৌলের প্রকৃত ভর যদি কত? 4.48 × 10⁻23 গ্রাম হয়, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা কেমনে বের করবো? হুম, কারো কি কোনো আইডিয়া আছে? একটি মৌলের প্রকৃত ভর যদি 4.482 × 10⁻20, এই অঙ্কটা বুঝছো কিনা? 2 নম্বরটা বুঝতে পারছো? হুম, দুই জি নম্বর। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর দেখো, এরপরে একটা মৌলের একটি পরমাণু, খেয়াল করো কয়টা পরমাণু বলছে। কাফি ক্যালকুলেটরটা রাখো সাথে। একটি পরমাণুর ভর তো আমরা শিখেছিলাম আর কি, যে একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10⁻23 গ্রাম। বুঝতে পারছো? তো একটি পরমাণুর ভর যদি 4.482 × 10⁻23 হয়, তাহলে 6.02 ভর কত? এই টাইপের অঙ্কটা হবে আর কি। তো মানে উল্টা টাইপের হবে। উল্টা টাইপের কেমনে হয়? কিভাবে শিখছিল একটা মনে আছে কিনা তোমাদের? 6.02
10⁻23 টি, 6.02 10⁻23 মৌলের ভর হচ্ছে কত? মনে করো যদি, মনে করো অ্যালুমিনিয়াম যদি হইতো আর কি, ধরে নাও আর কি, 1 মোল, 6.02 10⁻23 টি হচ্ছে 1 মোল, 1 মোল পরমাণু, 1 মোল অণু, এরকম কিছু আর কি, 1 মোল আয়ন ইত্যাদি সমান সমান। যদি অ্যালুমিনিয়াম হইতো, আমি ধরে নিতেছি এটা আর কি অ্যালুমিনিয়াম, মনে করো 27 গ্রাম, কত গ্রাম? 27 গ্রাম। সুতরাং একটি মোলের ভর কত হইতো? তাহলে 1 দিয়ে আমি কি করতাম, একটি মোলের হইলে 27 রে কত দিয়ে ভাগ দিতাম? 6.02 10⁻23 দিয়ে ভাগ দিতাম। 6.02 10⁻23 দিয়ে কি না, মাইনাস না, প্লাস 23 দিয়ে ভাগ দিতাম, ভাগ দিলে উত্তর হয়তো, মনে করো এটা কত হইতো? এটা না, আমি একটু ওয়েট, উত্তর হয়তো হচ্ছে এটা এই 4.482 10⁻23 গ্রাম। বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখতে পারি? 4.482 10⁻23 গ্রাম, মানে উল্টা লিখতে পারি এখন। 4 পয়েন্ট, আচ্ছা, উল্টাটা লেখার আগে এই জিনিসটা বুঝছো কিনা, আমি ধরে নিতেছি আর কি মূলটা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ভর কত? 27 গ্রাম না? তাহলে আমরা জানি যে 1 মোল মানে কি 6.02 10⁻23। এই সংখ্যাটাকে বলে কি সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। কার সংখ্যা বলে? এই সংখ্যাটাকে কার সংখ্যা বলে? অ্যাভোগাড্রো। হেমোগ্রেড সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। কোনো একটা মৌলের, এক মূলে অণু বা এক মূল পরমাণু অ্যাভোগাড্রো সংখ্যা সমান। এক মোল অণু মানে 6.02 10⁻23 টি অণু, এক মোল পরমাণু হচ্ছে 6.02 10⁻23 টি পরমাণু, আর এক মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.02 10⁻23 টি ইলেকট্রন। এটা নেক্সট ক্লাস চ্যাপ্টারে, পঞ্চম চ্যাপ্টারে যখন যাবে তখন এই কনসেপ্টটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে। এটা দেখে বই পাওয়ার কোনো কারণ নাই, যেটা দেখে আমার কনসেপ্টটা ক্লিয়ার হইতেছে না। তো 6.02 10⁻3 মানে হচ্ছে 1 মোল আছে। 1 মোল মানে হচ্ছে কি, যদি অ্যালুমিনিয়াম হয়, ধরে নেওয়া যায় কত গ্রাম আছে? 27 গ্রাম আছে। আমি তো জানি না আসলে মোলটা অ্যালুমিনিয়াম কিনা। বুঝতে পারতেছো? তো তো 27 কে যদি আমি 6.02 10⁻23 দিয়ে ভাগ করি আর কি, তাহলে যদি এটা এটার সাথে মিলা যায়, তাহলে মনে করতে হবে এটা কি মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। যদি না মিলে তাহলে অন্যটা। বুঝছো? মানে 40-এ এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যদি মিলে তাহলে এসে মূল্যটা হইব কি পটাশিয়ামের, সম্ভবত 40 পটাশিয়ামের হইব। অন্যান্য জিনিসটা আছে যেটা ওইটা হবে আর কি। একটু ধরো, আমাকে একজন একটু ফোন দিতেছে, উনি হচ্ছে কর্নেল সেনাবাহিনীর, একটু ইম্পর্টেন্ট কল। আমি একটু ইয়ে নিতেছি, দাঁড়াও। হুম। তো দেখো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। সুতরাং হুম, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 1.66 10⁻³ দিয়ে ভাগ করলে কি এটা বের হয়ে যেতেছে। ঠিক আছে, আচ্ছা, এটা বের করে একটা সহজ ফর্মুলা আছে, দাঁড়াও একটু লাইনে থাকো। এই জিনিসটা বুঝছো কিনা, একটি পরমাণুর ভর কেমনে বের করি এটা বুঝছো কিনা দেখো। যে এতটা মৌলের ভর হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা মানে 27 গ্রাম, মানে হচ্ছে এতটা। এটা এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি একটু মিউটে যাচ্ছি। সরি, উনি কল রিসিভ করে নাই। আচ্ছা, কোনো একটা মৌলের যদি বলা থাকে যে একটি পরমাণুর ভর বের করো, তাহলে এটার পারমাণবিক ভর যেটা থাকবে আর কি, সরি এটা এরকম হতেছে, এটা যদি একটা পারমাণবিক ভর যেটা থাকবে আর কি, কি থাকবে? পারমাণবিক ভর যেটা থাকবে এটাকে তুমি কি করবা, ওই যে ইয়া দিয়ে ভাগ করলে কি হইব, একটি পরমাণুর ভর পাওয়া যাবে। আর যদি বলে, এটা একটু সহজ, যদি বলে আপেক্ষিক পারমাণবিক ভর, মানে একটি পরমাণুর ভর দেওয়া আছে, ওইটা দেওয়া আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে, এটা থেকে যদি তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে, তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম যে কার্বন 12 আইসোটোপের, দেখো সূত্রটা এখানে লেখা আছে খুব ক্লিয়ারলি আর কি, যে কার্বন, এটা আমি ডিলিট করে দিই সবকিছু, যে কার্বন 12 আইসোটোপের
একটি পরমাণুর ভর হচ্ছে 1.66 × 10⁻²৪ গ্রাম। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, চালাই না। জি ভাই, কেমন আছেন? সরি, দেখো, মৌলের একটি পরমাণুর ভর যদি বলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য যে কোনো মৌলের ক্ষেত্রে, তাহলে মৌলের একটি পরমাণুর ভর, প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে। মৌলের একটি পরমাণুর ভর কত একটু খেয়াল করো। এই একটি পরমাণুর ভর কত? 4.82 × 10⁻²3 গ্রাম। বুঝছো? এটা দেওয়া আছে, যে কোনো মৌলের এটা দেওয়া থাকবে। যেমন দেখো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? 4.82 × 10। এটা আমি মুখস্থ বলে ফেলছি। কেন বলে ফেলছি জানো? কারণ আমার এটা মনে আছে, ওই সময় যে আমি পড়ছিলাম। ফ্লুরিনের একটি পরমাণুর ভর কত? 3.16 × 10⁻23 গ্রাম। এটা কিভাবে বের করছে, এটা একটু আগে শিখাইছি। কিভাবে বের করছে এটা? যেমন ফ্লুরিনের একটি পরমাণুর ভর কত, এটা বের করছে হচ্ছে 19 গ্রামকে 6.02 × 10⁻23 দিয়ে কি করছে, ভাগ করছে। দিয়ে কি করছে, একটি পরমাণুর ভর বের করছে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কিভাবে বের করছে? 28 গ্রামকে কি করছে, 6.02 × 10⁻23 দিয়ে কি করছে, ভাগ করছে। ভাগ করে কি করছে, এই একটি পরমাণুর ভরটা বের করছে। বুঝতে পারছো? মানে একটি পরমাণুর ভর এটা বের করছে হচ্ছে এইভাবে। তো এখানে খেয়াল করো, যে আমরা যদি বলি আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, যে কোনোটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর যদি বের করতে বলে আর কি, তখন কি করব, মৌলের একটি পরমাণুর ভর যেটা থাকবে 4.42 × 10⁻23, এটাকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, মানে এটা হচ্ছে কার্বনের একটি পরমাণুর ভর। এটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। এই জিনিসটা মুখস্থ থাকা লাগবে। এই 1.66 × 10⁻24 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে? মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। কত পাওয়া যাবে? তো দেখো, ওই দেখো, 4.48 × 10⁻23 কে কত দিয়ে ভাগ করছে? আমি একটু বড় করে দিই স্ক্রিনটা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যে 4.48 × 10⁻23 কে কত দিয়ে ভাগ করছে? 1.66 × 10⁻24 দিয়ে কি ভাগ করছে। তাহলে ভাগ করলে কি পাওয়া যাবে? মোলের আপেক্ষিক পারমাণবিক ভর, মানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত পাওয়া যাবে। বুঝতে পারছো কিনা? এখন এটা অ্যালুমিনিয়াম না দিয়ে যদি কি দিত, এটা যদি অ্যালুমিনিয়াম না দিয়ে যদি ফ্লুরিন দিত, তাহলে কত দিত? দিত 3.16। কি দিত? 3.16 টেন টু the power মাইনাস ওয়ান। 23। লিটারে কি করতো? 1.66 টেন টু the power - 24 দ্বারা যদি ভাগ করতো, তাহলে কত হইতো? ফ্লুরিনের ভর আসতো। ফ্লুরিনের ভর কত? 19 আসতো। বুঝছো কিনা? খুবই সিম্পল, এখানে টেনশন করার কিছু নাই। মানে ইয়া করারও কিছু নাই। দুইটা নিয়মই শিখাই দিলাম, দুইটাই কাজে লাগবে। পরীক্ষার মধ্যে কি আইবো, একটি পরমাণুর ভর না আইবো 5টি পরমাণুর ভর কত, বা 5 গ্রামের ভর কত, এইভাবে উল্টা ভাবে ঘুরেও আসতে পারে। তখন ওইভাবে করবা আর কি। আস্তে আস্তে আরো যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো, তখন এটি বুঝতে পারবা। মানে একদিনে যে সব বুঝতে হবে মনে হয়। তাহলে এই এই টাইপের যদি কোনো একটা কোশ্চেন দেওয়া থাকে, খেয়াল করো। ধরো, কি করবো, স্লাইড শো, কারেন্ট স্লাইড।
দেখো, যদি এই টাইপের কোনো একটা কোশ্চেন দেওয়া থাকে যে কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর 4.82 × 10⁻⁻23 গ্রাম, যে কোনো মৌলের একটি পরমাণু ভর দেওয়া থাকলে এটা আমি কত দিয়ে ভাগ করব? 1.66, যে কোনো মৌলই থাকুক, এটা 10⁻⁻, কত দিয়ে ভাগ করব? 24 দিয়া। 1.66 10⁻⁻24 দিয়ে ভাগ করলেও জিরো আইব, এটা উত্তর। উত্তরটা কত আইব? 27। উত্তরটা কত আইব? 27, মানে 27 হইতো না যদি এটা অন্য মৌল হইতো, যদি অন্য উত্তর হইতো। বুঝতে পারছো কিনা, নাকি এটা এটা বুঝতে কোনো সমস্যা আছে? হুম। না স্যার। ওকে, ভেরি গুড। এই 1.66 10⁻⁻24, এটা কার ভর জানে বলো তো? প্রোটনের ভর কত? প্রোটনের ভর কত? কি বলতে পারবে কিনা? প্রোটনের ভর কত? হুম। কি বলতে পারবা? না বলতে পারলে কেমনে বলবো? এই এখনের জেনারেশন একটা সমস্যা কি জানো, এটা মুখস্থ করতে পারে না। বেশি বেশি মোবাইল চালানোর কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। বুঝতে পারছো? প্রোটনের ভর কত, কেউ একজন আমাকে বলো তো। প্লুটোনের বড় কিন্তু 1.67। হুম। 10⁻⁻24 গ্রাম। বুঝতে পারছো? প্লুটোনের ভর যেটা, এই ভরটা প্রায় সেম, 1.66 10⁻⁻24। বা কার্বন 12 আইসোটোপ 1/12 অংশের ভরও কি 1.66 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে? এটাকে বলে কি? এটাকে বলা হচ্ছে কার্বন। হুম। কার্বন 12 আইসোটোপ আর কি। কার্বন হচ্ছে 12 আইসোটোপ। আইসোটোপ এর ভরের 1/12 অংশের ভর। 1/12 অংশের ভর। অথবা এটা এটা প্লুটনের ভর। বুঝতে পারছো? 1.6 × 10⁻⁻24। আশা করি বুঝতে পারছো। এরপরটা দেখো, অ্যালুমিনিয়ামের সংকেত যদি এটা হয়, এটা প্রোটন সংখ্যা কত আর পারমাণবিক ভর সংখ্যা কত? বলতো। এখানে কোনটা ঠিক আছে? প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ঠিক আছে কোনটা বলো তো? 4 নাম্বারটাতে। আমার সাথে একটু রেসপন্স করো, 6 জন আছে, 6 জন তো আসছো। হুম। রেসপন্স করো। কেউ কি লিড নিয়ে নিস না? আমাকে শোনা যায় না? জি ভাইয়া, ক নাম্বারটা হবে উত্তর? হ্যাঁ হ্যাঁ, প্রোটন সংখ্যা 13, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13, ভর সংখ্যা হচ্ছে 27। আর ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13, সুতরাং ইলেকট্রন সংখ্যা 10, এটা ভুল আছে। বুঝতে পারছো? ইলেকট্রন সংখ্যা 13। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বলো। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। এন শেলের উপশক্তি স্তর কয়টা? কে শেল, এল শেল, এন শেল। এন শেলের উপশক্তি স্তর কয়টা? উপশক্তি স্তর। এন। মা, সন্ন্যাস পদ্ধতি কি করলো? এন শেলের উপশক্তি স্তর কয়টা? এন এর মান যখন 1 তখন শেল কি? কে শেল। এন এর মান যখন 2 তখন এই শেলটাকে কি বলে? এল শেল। এন এর মান যখন 3 তখন এই শেলটাকে কি বলে? অংশের। এন শেল। তাহলে এন শেলের উপশক্তি স্তর কয়টা? উপশক্তি স্তর কেমনে বের করে, মনে আছে কিনা? হুম। খেয়াল আছে না। উপশক্তি স্তর? হ্যাঁ। আমি যদি বলছিলাম যে একদম পয়রা মুখস্থ করে ঠাড়া বানাইলে তা। বুঝছো? দেখো, এন এর মান যখন 3, তাহলে উপশক্তি স্তর কয়টা? খেয়াল করো।
উপশক্তি স্তর কয়টা আছে? উপশক্তি স্তর এন এর মান যখন 3, তখন উপশক্তি স্তর কয়টা আছে? এই দেখো এন এর মান যখন 3, এন শেল মানে কি? এন এর মান 3। উপশক্তি স্তর হচ্ছে তিনটা, একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে কি পি, আর একটা কি ডি। ডি। তিনটা উপশক্তি স্তর। উপশক্তি স্তর কয়টা? তিনটে। উপশক্তি স্তর হচ্ছে তিনটা। বুঝতে পারছো? আর উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 18টা। ইলেকট্রন কয়টা? 18টা। এস পি ডি এফ এগুলোকে কি বলা হয়? এই যে এস পি ডি এফ এগুলোকে কি বলা হয়? উপশক্তি স্তর বলা হয়। কি বলা হয়? উপশক্তি স্তর। উপশক্তি স্তর। এন এর মান যখন 1, তখন উপশক্তি স্তর কয়টা? একটাই আছে, দেখো এস। এন এর মান যখন 1, তখন উপশক্তি স্তর কয়টা? একটা, এস। এন এর মান যখন 2, তখন উপশক্তি স্তর কয়টা? দুইটা। এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে কি পি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার এস, আর এটা কি 2s 2p। উপশক্তি স্তর দুইটা। এন এর মান যখন 3, তখন উপশক্তি স্তর কয়টা? 3s 3p 3d, তিনটা। এন এর মান যখন 4, তখন উপশক্তি স্তর কয়টা? চারটা, এস পি ডি এফ। বুঝতে পারছো কিনা? হুম। তো দেখো, এন শেলে কয়টা উপশক্তি স্তর থাকে? তাহলে এন শেলে উপশক্তি স্তর থাকে কয়টা? বলো। হুম। এন শেলে চারটা। কেন চারটা থাকবো? এন শেল মানে কত? এন এর মান কত? এটা একটু আগে বুঝাইলাম। এন এর মান 1, মানে এটা কোন শেল? এটা কে শেল। এন এর মান 2, এটা কি শেল? এল শেল। হ্যাঁ ঠিক আছে, চারটা, very good, চারটাই। এন এর মান 3 রয়েছে এম শেল, আর এন এর মান 4, এটা হচ্ছে কি এন শেল। তাহলে এন শেলে কয়টা থাকবো? চারটা, এস পি ডি এফ। ভেরি গুড। বুঝতে পারছো নি? বাকিরা বুঝতে পারছো চারটা কেন থাকে? হুম। বাকিরা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো, স্ক্যান্ডিয়ামের সঠিক নিয়মে ইলেকট্রন বিন্যাস কোনটা হলো? 3d1 4s2। কারণ 4s ফিল আপ হয়ে ডিতে আসবে। স্ক্যান্ডিয়ামের কত? 21 না? স্ক্যান্ডিয়ামের কত? 21। 21 হলে কি হইব? 4s2টা আগে ফিল আপ হইব, হইয়া তারপরে কি হইব? 3d1 ফিল আপ হইব। আর স্ক্যান্ডিয়াম 3+, যখন এটা তোমার আয়ন অবস্থায় যাইব, তখন খেয়াল করো, তখন কি হইব? 3d0 হইব, 4s0 হইব। স্ক্যান্ডিয়াম কিন্তু অবস্থান্তর মৌল না। বুঝতে পারছো? উত্তর হচ্ছে এটা। স্ক্যান্ডিয়াম কিন্তু অবস্থান্তর মৌল না, কারণ আয়ন অবস্থায় ডি অরবিটাল কি থাকে? শূন্য থাকে। হুম। এখন আসলে আমরা আরেকটু যাই, পরের কোশ্চেন গুলাতে যাই। পারমাণবিক সংখ্যা কাকে বলে? খেয়াল করছো? কোশ্চেনটা কি? পারমাণবিক সংখ্যা কাকে বলে? কেউ একজন বলো তো, উত্তরটা কি? পারমাণবিক সংখ্যা কাকে বলে? হুম। উত্তরটা একজন বলো তো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? আদিল বলো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? রেসপন্স নাই। কাফি বলো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কাফি। স্যার আমি বলি, হ্যাঁ বলো, তানজিবুল বলো। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে হুম। সেই প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে আর কি। ভেরি না, গুড। সেই প্রোটন সংখ্যার ওই মৌলকে পারমাণবিক সংখ্যা বলে। বুঝছি, প্রোটন সংখ্যাটা বললেই চলবো আগে। নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে ওই প্রোটন সংখ্যা মূলকে পারমাণবিক সংখ্যা বলে। ভেরি গুড। এখানে এরপরেও কোশ্চেনটা বলছে যে এক্স 64 এবং 29, এক্স 30 এবং 64। বুঝছো? তো এই হেলো বললে অন কি লাভ? শুনতে পাচ্ছি না, তুমি না শুনতে পারলে বাকিরা শুনতে পেতে তো। তো এক্স 29 এবং 64 এবং এক্স 30 64, এই দুইটা মৌলের মধ্যে কি সমান বলো তো? ভর সংখ্যা সমান, ঠিক না? ভর সংখ্যা সমান মানে নিউক্লিয়ন সংখ্যা সমান। তাহলে পার্থক্য কিসের মধ্যে আছে বলো তো? এটার মধ্যে প্রোটন সংখ্যা ভিন্ন,
পারমাণবিক সংখ্যা ভিন্ন, আবার নিউটন সংখ্যাও কি ভিন্ন। প্রোটন সংখ্যাও ভিন্ন, নিউটন সংখ্যাও ভিন্ন। কিন্তু এখানে ভর সংখ্যা কি বা নিউক্লিয়ন সংখ্যা কি সমান? কি সমান? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। তুমি এটা ব্যাখ্যা করতে পারবা কিনা? দেখো ব্যাখ্যাটা সে লেখছে, একটু পড়ে শোনাই কি লেখছে। মৌল দুইটা হচ্ছে এত এত, একটা ভর সংখ্যা 34, প্রোটন সংখ্যা এত, আর একটা মৌলের নিউটন সংখ্যা কত 35, প্রথম মৌলটা। দ্বিতীয় মৌলটা নিউটন সংখ্যা হচ্ছে কত 64 - 30 হচ্ছে 34। উভয় পরমাণুর ক্ষেত্রে তাদের নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কি 64, কিন্তু নিউটন সংখ্যা একটার হচ্ছে 35, আর একটার ক্ষেত্রে কি 34। নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। উত্তরটা পেয়ে গেছো। এরপরের প্রশ্নটা দেখো, ফরিদের আঁকা যে মডেলটা আছে এই মডেলের সীমাবদ্ধতা গুলো বর্ণনা করো। এটা কার মডেল? ফরিদের আঁকার মডেলটা, ইলেকট্রন ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে, এই মডেলটা আসলে কার মডেল? ইলেকট্রন ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে, এই মডেলটা কার মডেল? হুম? রাদারফোর্ড। রাদারফোর্ডের মডেল। তো রাদারফোর্ড রাদারফোর্ড। মডেলের সীমাবদ্ধতা গুলো বলতে বলছে। তো রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা কি? নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি হারাবে, শক্তি হারাতে হারাতে একসময় সে কি হবে, কেন্দ্র পতিত হবে। ঠিক আছে। তো এখানে বলছে সীমাবদ্ধতা নির্দেশ করে মডেলটা বর্ণনা করো। আগে মডেলটা বর্ণনা করবা। ঠিক আছে। তো মডেলটা কি? অধিকাংশ ফাঁকা পরমাণু কেন্দ্রে রয়েছে ধনাত্মক চার্জ যুক্ত। ঠিক আছে। নিউক্লিয়াসে ইলেকট্রন পূর্ণমান ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন থাকায়, ঠিক আছে, এটা মানে চার্জ নিরপেক্ষ হয়। মানে মডেলটা সে এখানে মনে করো মানে তার মতো করে করে ফেলছে, কিন্তু না, মডেলটা এইভাবে বর্ণনা করলো তো মডেলটা এখানে দেখো এখন সুন্দর করে বর্ণনা দেওয়া আছে, রাদারফোর্ডের মডেল। ঠিক আছে। এই একটা সে এই প্রথমটা বর্ণনা করছে, দেখো ও যে জায়গাটাতে ভুলটা করছে আমি ভুলটা একটু ধরাই দিই। ঠিক আছে। যে পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা ক্ষুদ্র করে বিভাজিত হয়েছে, যেমন সূর্য কেন্দ্রকে নিউক্লিয়াস গুলো ধনাত্মক চার্জ যুক্ত, চার্জ নিরপেক্ষ, এই জিনিসটা বলছে। কিন্তু সে এখানে একটা জিনিস বলে নাই। কোন জিনিসটা বলে নাই জানো? ও এই জিনিসটা বলে নাই, খেয়াল করে এই জায়গাটা বলে নাই। পরমাণু মডেলে একটা নির্দিষ্ট মডেলে পরমাণু শক্তি শোষণ বা বিকিরণ করলে কি পরিমাণ এই জায়গাটা খেয়াল করো। এটা না, রাদারফোর্ডের মডেলে ওইটা। হুম। এই জায়গাটা জানি কোন কোশ্চেনটা জানি একটু আরো। লাস্টের এই মডেলে এই জিনিসটা বলে নাই আর কি। আচ্ছা। ও কেন্দ্রের নাম যে নিউক্লিয়াস, এই জিনিসটা এই শব্দ আমি বলতেছিলাম এই কোশ্চেনের মধ্যে ভুলটা কোনটা। দেখো এই মডেলের মধ্যে রাদারফোর্ড মডেলের অন্যতম একটা সফলতা হচ্ছে কি জানো নেই? সে এই জিনিসটা নিউক্লিয়াসকে আবিষ্কার করছে এই মডেলের মাধ্যমে। কি করছে? দেখো এখানে প্রথম যে লাইনটা দেখো, প্রথম লাইনটা একটু খেয়াল করো। যে এখানে পরমাণুর কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আছে কি? নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে প্রোটন, নিউক্লিয়াসের বাইরে কি? ইলেকট্রন। এই জায়গাটা হচ্ছে ইলেকট্রন। মেইন কথাটা, এই কথাটা সে তার কোশ্চেনটাতে বলে নাই, মানে উত্তরটার মধ্যে বলে নাই আর কি। বুঝতে পারছো? মানে সে তার উত্তরটার মধ্যে এই কথাটা বলে নাই। মানে সে শুরুতে বলে দিয়েছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, মানে অন্য কিছু সে বলার চেষ্টা করছে। উম্মা, এটা বললো কেমনে হবে? সে শুরুতে অধিকাংশ বুঝতে পারছো কিনা যে সে যে পরমাণুর যে কেন্দ্র আছে, কেন্দ্রের যে নিউক্লিয়াস, এই এই কনসেপ্টটা সে আনে নাই আর কি। বুঝতে পারছো? ঠিক আছে। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস রয়েছে, আবার কক্ষপথে যে ইলেকট্রন আছে এই বর্ণনাটা মানে প্রথম বর্ণনাটা সে ঠিক মতো দেয় নাই আর কি। এই বর্ণনাটা সে এখানে বানায় বুনায় লেখার চেষ্টা করছে। বুঝছো? ধনাত্মক চার্জ ইলেকট্রন মানে ওই ডি নাম্বারটা সি নাম্বারটা, সি নাম্বারটা ডি নাম্বারটা গেছে, কিন্তু প্রথম এই লাইনটার এই দুইটা কথা ঠিকভাবে লেখার দরকার ছিল। তারপরে কোশ্চেনটা কি বলছে আমি কোশ্চেনটা দেখাই।
তো বলছে কি এরা স্থায়ী হবে না কেন, ডি নাম্বারটা বলছে স্থায়ী হবে না কেন। তো এটা সীমাবদ্ধতা গুলো কি আছে, এখানে সীমাবদ্ধতা গুলো দেওয়া আছে। পরমাণুর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিছে না। চার্জ নাই, সৌরজগতের মধ্যে গ্রহের মধ্যে চার্জ নাই, কিন্তু পরমাণু চার্জ আছে। আর কি বলছে তোমার হচ্ছে যে পরমাণুতে চার্জ আছে, গ্রহের মধ্যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট কিভাবে পরিবহন করে এটা নাই। সর্বশেষ বলছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এটা বিশ্বের ভিত্তিগত প্রমথে মানে ঘুরতে ঘুরতে যদি শক্তি পরিবহন করে তাহলে কেন্দ্রে পতিত হবে। তো সে এই জিনিসটাকে সে কিভাবে লেখছে দেখে 4 নম্বর কোশ্চেনটা আর কি। 4 নম্বর কোশ্চেনটা এটা লেখাইছে আর কি, সে এটা দেখাইছে যে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রমুখী বল, সে আস্তে আস্তে কি করবে, এই কেন্দ্রমুখী বলের কারণে বাইরের দিকে সে শক্তি বিকিরণ করতে থাকবে আর কি। করতে করতে এক সময় সে কি করবে, ঘুরতে ঘুরতে এসে এই যে কেন্দ্রে পতিত হইব, তীর চিহ্নটা এদিকে ঘুরতে ঘুরতে এসে এখানে সেন্টারে, এখানে একটা তীর চিহ্ন হইতো। বাকিগুলো মোটামুটি ঠিক আছে। মানে কেন্দ্রমুখী ঘূর্ণন ক্রমাগত শক্তি হারাবে, বলে ঘূর্ণন দিয়ে দুটোকে স্থায়ী হবে না, ঠিক আছে। তারপর আসো 2 নম্বর কোশ্চেনটা, প্রতীক কাকে বলে? প্রতীক কাকে বলে? কাফি বলো। হুম। প্রতীক কাকে বলে? আমাকে শোনা যায়? প্রতীক কাকে বলে, প্রতীক? হুম। হ্যালো। এই আমাকে কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, শোনা গেলে কাফি কাফি কোনো রেসপন্স করো না কেন? জি ভাইয়া। প্রতীক কাকে বলে, প্রতীক? হ্যাঁ, কোন মৌলের নামের কোন সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। মৌলের পরমাণুতে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয়? হুম। পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয়, এটা কি কেউ বলতে পারবা? আমরা বলতেছিলাম না, পরমাণু যখন কি করে শক্তি শোষণ বা বিকিরণ করে তখন কি হয়, ঠিক আছে, সে বর্ণালীর সৃষ্টি করে। কোন ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে? বর্ণালী হচ্ছে সম্মিলিত, বর্ণালী বলতে বিভিন্ন বর্ণের সম্মিলিত আলোকে বোঝায়। বোর মডেল অনুসারে পরমাণু যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তর এবং আবার উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন কি হয়, এই শোষিত বিকিরণ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, এর ফলে বর্ণালী সৃষ্টি হয়, এই জন্য পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয়। ভেরি গুড। বুঝতে পারছো? আমরা যেটা বলতেছিলাম যে ভুর মডেল অনুসারে, খেয়াল আছে কিনা ভুরের মডেলটাতে, যে পরমাণু যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তাহলে তখন কি করে শক্তি শোষিত হবে, নির্গত হবে, এটা কি আকারে হয়, আলোক আকারে হয়। এজন্য কি হয়, বুর মডেল অনুসারে শক্তি নির্গত এবং শোষিত হয়ে এটা কি হয়, তখন আলো বিকিরণ করে। দেখো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময়, ঠিক আছে, যে আলো বিকিরণ করে উচ্চ থেকে নিচে নামার সময়, ঠিক আছে, তাকে প্রিজমের দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। এটা হচ্ছে উত্তরটা। খুবই সুন্দর একটা উত্তর। জাস্ট তখন একটা ফিগার দিয়ে দিবা আর কি, যে উচ্চ শক্তি স্তর থেকে যে নিম্ন শক্তি স্তরে যাইতেছে, ঠিক আছে, যেমন এটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তিতে যেতে এই প্রথম ফিগারটা দিলে। ওকে। এরপরে কোশ্চেনটা খেয়াল করো, বুঝতে পারছো আশা করি, বর্ণালী কেন সৃষ্টি হয়। ও, কোনো কোশ্চেন আছে? হ্যালো। সিমোলোটার আপেক্ষিক পারমাণবিক ভর কত? খুবই সিম্পল। সিমোলোটার আপেক্ষিক পারমাণবিক ভর কত? সিমোলোটা কি, সালফারিক অ্যাসিড, তো এখানে সালফারিক অ্যাসিড হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেনের ভর কত? 2 × 1 যুগ। সালফার আছে কত? একটা। 1 × কত? 32। আর অক্সিজেন আছে কয়টা? চারটা। অক্সিজেনের ভর কত? 16। 2 + 32 যুগ কত? 64, সমান সমান কত? 98 গ্রাম। সালফারিক অ্যাসিডের ভর কত? হুম। ভর কত? 98 গ্রাম পারমাণবিক ভর। এখানে চাইছে আপেক্ষিক আণবিক ভর চাইছে। বুঝতে পারছো? এটা কি জিনিস?
তো এটা বুঝে ফেলার কথা। এরপরের কোশ্চেনটা খেয়াল করো। এ বি আইসোটোপ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে কোবাল্ট আর বিটা কি, ফসফরাস। তো কোবাল্ট এবং ফসফরাস এই দুইটা আইসোটোপের ব্যবহার তোমার খেয়াল আছে কিনা? কোবাল্ট এবং ফসফরাস। তো কোবাল্ট থেকে কি হয়? শাকসবজি ফলমূল সংরক্ষণে কোবাল্ট ব্যবহার করা হয়। এটি থেকে গামা রশ্মি নির্গত হয়। ক্যান্সার সেল শনাক্তকরণে কোবাল্ট কোবাল্ট ব্যবহার করা হয়। এই জিনিসগুলো বলছে। আর ফসফরাস রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসার সফটওয়্যার হতে হবে। এটি দিয়ে জমিতে নাইট্রোজেন ফসফরাসের উপস্থিতি ভালো পাওয়া যায় এবং কীটনাশক সমৃদ্ধ ধ্বংস করা হয়। কতটুকু পর্যন্ত ঠিক আছে? এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এরপরে আসো, এরপরেরটাতে শক্তি স্তর জিনিসটা কি, 3 নম্বর কোশ্চেনটা। শক্তি স্তর কি? হুম। তারপরে ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য কি? উপরোক্ত মডেলের সীমাবদ্ধতা দূর করা সম্ভব কিনা এবং ইলেকট্রন বিন্যাস অনুযায়ী স্থিতিশীল কিনা। উন্মুক্ত মডেল ইলেকট্রন বিন্যাস অনুযায়ী স্থিতিশীল কিনা, এই 5টা কোশ্চেন ব্যাখ্যা করতে বলছে। শক্তি স্তর কি দেখো, শক্তি স্তর কি উত্তরটা এখানে বলা আছে। ভূর কোন পরমাণু নিউক্লিয়াসে যে কক্ষপথে ইলেকট্রন গুলো অবস্থান করে তাকে কি বলে? শক্তি স্তর বলে। শক্তি স্তর। ধরো আমি এটা স্লাইড শো দিই, কারণ এখন আর ইয়া লাগতো না। হুম। শক্তি স্তর, শক্তি স্তর হচ্ছে কোন পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন গুলো যে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে তাকে শক্তি স্তর বলে। এবং আর নিঃসরণের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে চাপ প্রয়োগ আর একটা হচ্ছে চাপ ছাড়া। এটা স্বতঃস্ফূর্ত ভাবে, আর এটা হচ্ছে কি দ্রুত করতে হয়। বুরের মডেলের এরপর 2 নম্বর কোশ্চেনটা কি ছিল? বুরের মডেলের সীমাবদ্ধতা গুলো কি দেখতে। বুরের মডেলের সীমাবদ্ধতা কি দেখতে, এই সীমাবদ্ধতা গুলো দূর করা সম্ভব কিনা। তাহলে আগে সীমাবদ্ধতা গুলো বলা হয়েছে। বুরের মডেল অনুসারে বৃত্তকার ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু বৃত্তকার না, এটা হচ্ছে উপবৃত্তকার। সীমাবদ্ধতাটা কি হইব? অরবিটাল এর ইয়ে হচ্ছে কি উপবৃত্তকার, আর ইলেকট্রনের মধ্যে কণাও আছে। এটা হচ্ছে সীমাবদ্ধতা, বলছে বৃত্তকার। উত্তরটা হইব কিটা, উপবৃত্তকার। উপবৃত্তকার, এটা হচ্ছে, আমি উত্তরটা বলে দিতেছি আর কি, উপবৃত্তকার। ইলেকট্রনকে বলছে কণা না, ইলেকট্রন কণা না, ইলেকট্রনের মধ্যে কি আছে? কণা তরঙ্গ, কণাও আছে, আর এটা কি আছে, তরঙ্গ ধর্ম। এই দুইটা ধর্মই আছে ইলেকট্রনের মধ্যে। মূল মডুলেশন হিসেবে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন প্রণালী ব্যাখ্যা করলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট ব্যাখ্যা করতে পারে না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট প্রণালী সৃষ্টি হয়। ঠিক আছে, কেন সৃষ্টি হয়? তখন এই কারণে সৃষ্টি হয় আর কি। তোমার মনে করো বিভিন্ন ধরনের মানে সূক্ষ্ম রেখা পাওয়া যায় একটা জায়গায়, অনেকগুলো রেখা পাওয়া যায়, একটা দুইটা তিনটা এরকম রেখা পাওয়া যায়। এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তর হলে বুরের মডেলে দেখেছে একটা মাত্র রেখা সৃষ্টি হয়, একটু আগে আমরা দেখছি। কিন্তু বাস্তবে অনেকগুলো রেখার সৃষ্টি হয়। কেন? কারণ এই পি অরবিটালকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিএক্স, আর একটা হচ্ছে পিওয়াই, আর একটা হচ্ছে পিজেড। বিভিন্ন উপশক্তি স্তরে কি আছে, ভাগ আছে। তো 3টা উপশক্তি স্তরের জন্য 3 ধরনের রেখা দিব। আহ, পিএক্স এক ধরনের দিব, পিওয়াই এক ধরনের রেখা দিব, পিজেড এক ধরনের রেখা দিব, যখন এটা ভাঙা হইব আর কি। এরকম কিছু আর কি। বুঝতে পারতেছো? হ্যাঁ বলো। কেউ কিছু বলছো? নাদিল কিছু বলছো? না তো। আচ্ছা। তো এটি হচ্ছে সীমাবদ্ধতা। এই কোশ্চেনটা একটু মুখস্থ হবে, কোশ্চেনটা অনেক কঠিন কোশ্চেন, কিন্তু তারপর এটা পড়বা। আমি তো বুঝাই দিছি, না বুঝলে আমার কাছে আবার বলবা, আবার বুঝাই দেবো। মানে একবারে যে বুঝতে হবে এমন না, কয়েকবার রেকর্ডিং দেখবা, তাহলে বুঝতে পারবো। মানে যেটা সীমাবদ্ধতা এটাই সমাধান। এই সীমাবদ্ধতা গুলো সমাধান। সীমাবদ্ধতা কি বলছে? বৃত্তকার, ইলেকট্রন কণা। তাহলে সমাধান কি? উপবৃত্তকার, ইলেকট্রন কণা ও তরঙ্গ। বলছে কি এক এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা করতে পারলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট ব্যাখ্যা করতে পারে না। বাস্তবে একাধিক ইলেকট্রন বিশিষ্ট থাকে। ঠিক আছে। তারপরে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর স্থানান্তর করলে বলছে একটি রেখা পাওয়া যায়। বাস্তবে অনেকগুলো রেখা পাওয়া যায়। কেন? কারণ পি অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড এই 3টা ভাগে বিভক্ত। শেষ। খুবই সিম্পল উত্তর, মূল কথাটা লিখতে পারলেই নাম্বার, বাট তোমাকে লিখতে পারতে হবে। তারপরটা বলছে যে মানে এই বুর মডেল অনুসারে এটা ব্যাখ্যা করার জন্য আর কি। বুর মডেল অনুসারে অনুযায়ী ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। কেন স্থিতিশীল দেখো, প্রথমে দেখাইছে আর কি। বুর মডেল অনুসারে ব্যাখ্যা করার জন্য বুর মডেলের মধ্যে কি আছে? কে শেল আছে, এল শেল আছে, এম শেল আছে, এন আছে। কে শেল মানে এন এর মান হচ্ছে 2টা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, 8টা বা 8টা 18টা ইলেকট্রন বিন্যাস নিম্ন শক্তি স্তর দ্বারা পূর্ণ হয়ে পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করে। নিম্ন কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ করে না, ঘুর বিকিরণ করে। বুর মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কি স্থিতিশীল। এই ব্যাখ্যাটা করে যে খুব সুন্দরভাবে। বুর মডেল অনুসারে পরমাণু ইলেকট্রন স্থিতিশীল কেন? কারণ এই কারণে স্থিতিশীল যে কি কারণে স্থিতিশীল? একটা কক্ষপথে একটা শক্তি স্তরে যখন ইলেকট্রন অবস্থান করে,
এর আরেকটা শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন, মানে এই শক্তি স্তরে যখন ইলেকট্রন থাকে, সাপোজ, এই নির্দিষ্ট একটা শক্তি স্তরে ইলেকট্রন কি করে না, শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, সেই ইরাতেই থাকে, এটা যদি নিউক্লিয়াস হয় আর কি। তাহলে শক্তি এখান থেকে এসে শোষণও করবে না, বিকিরণও করবে, সেই এটার মধ্যে থাকবে আর কি। এই জন্য এটা স্থায়ী। আর এর আগে হিসেবে এই বুর মডেলটা ব্যাখ্যা করছে, কে শেল, এল শেল, এন শেল, এম শেল দিয়েছিলাম। তারপরে দেখো আইসোটুপ কাকে বলে। আইসো মানে সমান, টুক মানে কি প্রোটন সংখ্যা, যাদের প্রোটন সংখ্যা সমান তাকে আইসোটুপ বলে। পরমাণু আধান নিরপেক্ষ কেন? কারণ এটা ধনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন এবং ঋণাত্মক চার্জ যুক্ত, সরি, ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন কি থাকে, সমান থাকে। নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন এবং কক্ষপথে উপস্থিত ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন সংখ্যা সমান, এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ। উদ্দীপকের চিত্রটি পরমাণু কোন মডেলটাকে নির্দেশ করে? দেখো, একটা থেকে শক্তি শোষণ করছে, আবার বিকিরণ করছে, কে শেল আছে, এল শেল আছে, এম শেল আছে, এন শেল আছে। তো এটা কোন মডেল? একই প্রশ্ন, কিন্তু আগেরটার এটা সেম প্রশ্ন। এটা কোন মডেল? কে শেল, এম শেল আছে, এটা হচ্ছে বুর মডেল। কোন মডেল? বুর মডেল। দেখো কত সহজ। এই মডেলটাকে কি করছে, বুর মডেলটাকে বর্ণনা করতে বলছে, খুবই সিম্পল, একটু আগে যেটা বলে আসছো। তারপরে উপরোক্ত মডেলের সীমাবদ্ধতাগুলো, ভুরের সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। আগের কোশ্চেনটার এই কোশ্চেনটা প্রায় সেম, মানে এর আগেরটার মধ্যে ছিল সীমাবদ্ধতা আলোচনা করে, এটার সমাধানটা কি হবে এটা বরং বলো। এটাতে সমাধান নাই, মানে এই প্রশ্নটা আগেরটার তুলনায় একটু সহজ। দেখছো? তো বুর মডেলটা কি? দেখো, এটা হচ্ছে বুর মডেলের ইয়াগুলো, কেন্দ্রের ইলেকট্রন গুলো, এটা বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতে থাকে। এটা কে শেল, এম শেল, এন শেল বলে। একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার সময় ইলেকট্রন শক্তি শোষণও করে না, ঠিক আছে। এটা নির্দিষ্ট শক্তি স্তর অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, উপর থেকে নিচে গেলে কি করে? উপর থেকে নিচে নামলে শক্তি বিকিরণ করে, আর নিচ থেকে উপরে গেলে শক্তি কি করে? শোষণ করে। এই তিনটা হচ্ছে বুরের মডেল। বুঝতে পারছো? তারপর এটা সীমাবদ্ধতা কি? হাইড্রোজেন বিশিষ্ট এক ইলেকট্রন ব্যাখ্যা, বর্ণালী ব্যাখ্যা করলে একাধিক ইলেকট্রন ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে। একটি রেখার সৃষ্টি হওয়ার কথা বলছে, কিন্তু বাস্তবে অনেকগুলো রেখা দেখা যায়। ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করতে পারলে তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারে না। এই তিনটে সমস্যা। এর সমাধান কি এটা বলছে। এরপরের কোশ্চেনটা দেখো, আধুনিক পর্যায় সারণীর, এরপর চলে আসে পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? বলো, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আমাকে শোনা যায়? আধুনিক জি পর্যায় স্যার। সারণীর স্যার মূল ভিত্তিটা কি? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, ভেরি গুড, ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তারপরে এখানে খেয়াল করো, মৌলটি পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত। গ্রুপ কেমনে বের করে? হুম, গ্রুপ বের করে হচ্ছে 3D এবং 4s এর সংখ্যা দিয়ে। কার সংখ্যা দিয়ে? 3D এবং 4s এর সংখ্যা দিয়ে, যদি ডি এবং এস অরবিটাল থাকে। আমরা শিখছি না, গ্রুপ মানে কি n-1 ইন্টু ডি প্লাস কত, এন এস। n-d তে ইলেকট্রন কত? তিনটা। আর এস এ ইলেকট্রন কয়টা? দুইটা। তো 3, 2, 5। এটা কত নাম্বার গ্রুপে আছে? 5 নম্বরে। 5 নাম্বার গ্রুপে। হ্যাঁ। পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ দেওয়া আছে। কাফি, তুমি কি করতেছো? কাফি, জি ভাইয়া। মনোযোগ আছে নে? জি। রেসপন্স। পর্যায় সারণীর কোন একটি গ্রুপের খণ্ডিত অংশ পটাশিয়াম 19। তারপর এটা দেওয়া হয়েছে এক্স কত আমি জানি না, ওয়াই এত। এক্স মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? 37। কেমনি বের করবো বলো তো? হুম, 37। এই নিচেরটা কি, নিচেরটা? হুম, নিচেরটা কি? আমি দেখাই তোমাদেরকে, একটু সিম্পলি শিখাই। জিঙ্ক পর্যন্ত, জিঙ্কেরটা কত আছিল খেয়াল করে, খেয়াল আছে জিঙ্কেরটা যেটা 30। জিঙ্ক তো 30 ছিল। 30 মানে কত? হুম, খেয়াল আছে কিনা? জিঙ্ক তো 30 ছিল, 30 মানে কত? 3D10, 4s2। জিঙ্কের ক্ষেত্রে 3D10, 4s2। বুঝছো? এটা জিঙ্ক। তারপরে কি কি শুরু হইব জিঙ্কের পরে?
জিঙ্কের পরে যে মৌলটা, এরপরে কি শিখব? 3D10, ঠিক আছে, 4s2, 4p1, 4p1, এভাবে বাড়তে থাকবে। তারপর কি হবো, যেটা 36, 36 কার, হিলিয়াম, নিয়ন, আর্গন। না, প্রথমটা হচ্ছে হিলিয়াম, তারপর কি নিয়ন, নিয়নের পরে কে, আর্গন, আর্গনের নিচে কে বলতো, আর্গনের নিচে কে, জ্যানন। এই জ্যাননের ইয়া হচ্ছে কত জানো নি, 3D10। হ্যাঁ, আর্গনের নিচে ক্রিপ্টন। জ্যানন, রেডন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। ক্রিপ্টনের পরে কি জ্যানন? জি। আচ্ছা, ক্রিপ্টন তো সমস্যা নাই, কাছাকাছি। 4s2, 4p6, এটা কার? ক্রিপ্টনের। বুঝতে পারছো? তো এটা যদি ক্রিপ্টনের হয়, এরপর এটা কি হইব? ক্রিপ্টনের পরে, ক্রিপ্টন মূলটা হচ্ছে 36, ক্রিপ্টনের মূলটা হচ্ছে 36, ক্রিপ্টনের পরের মূলটা কি 37। 37 মানে কি, দেখো 37 হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এরপরে 37 মূলটা কি? রুবিডিয়াম। রুবিডিয়াম। এই রুবিডিয়ামেরটা হচ্ছে 3D10, 4s2, 4p6, 5s1। এটা হচ্ছে কোন পর্যায়ে অবস্থিত? পঞ্চম পর্যায়ে। কোন পর্যায়ে অবস্থিত? পঞ্চম পর্যায়ে। কোনটা মৌলের পারমাণবিক সংখ্যা বললে এটার ইলেকট্রন বিন্যাসটা বাড়তে হইব। না, আবার তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা না পারো, আর ইলেকট্রন বিন্যাসটা কেমনে বের করবে? এই যে 1s থেকে কম শক্তি 2s, 2p, এটা এটা আবার বের করছে, এটা বের করা শিখেছি কেমনে? এটা শিখেছিলাম এইভাবে, 1s, হ্যাঁ, এটা আবার শিখেছিলাম এমনি, 1s, 2s, মানে প্রথম হচ্ছে 1s, তারপর শিখেছিলাম 2s, 2p, তারপর নিচে পি শিখেছিলাম 3s, পি, সিপি 3d, তারপরে সিডি। এইভাবে টাইনা টাইনা শিখেছিলাম। 2p থেকে 3s এভাবে যাবো আর কি। বুঝতে পারছো? হুম। হুম। উল্লেখিত মৌলগুলোর মধ্যে সর্বশেষ, উল্লেখিত মৌলগুলোর মধ্যে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে। হ্যালো, উল্লেখগুলো যে মৌলগুলো আছে, এই সবগুলো মৌলের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা আছে? একটা। ঠিক আছে কিনা কথাটা? ঠিক আছে, ধরে নাও আর কি। পারমাণবিক আকার উপর থেকে নিচে ক্রমান্বয়ে কি হয়, হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? উপর থেকে নিচে বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়, তাহলে এটা ভুল আছে, দেখবে বৃদ্ধি পায়। আর ওয়াই মৌলটি এক্স মৌলটি অপেক্ষা অধিক সক্রিয়, ওয়াই মৌলটি এক্স মৌলটি অপেক্ষা অধিক সক্রিয়, নিচেরটাই বেশি সক্রিয় কারণ সে সহজে দান করতে পারে। তাহলে উত্তর হচ্ছে 1 আর 3। উত্তর কি? 1, 3। বুঝছো? এখানে দেখো, প্রথম ধরে যে পটাশিয়াম, এটা কিন্তু আমাদের জন্য আরো সহজ হয়ে গেছিল। ও না, পটাশিয়াম না, এটা তো পটাশিয়াম বলে দিছে না। কে বলছে, কে এক্সপ্রেস বলে দেয় না। কে মানে 9, 9 কে 9? এটা তো ভুল আছে মনে হয়। কে, কে 9 মানে কার? 9 কোন মূল হয় বলো তো? 9 কোন মূলটা? হুম, 9 কোন মূলটা? 9 শুনতেছো? আমরা কি এক্স মৌলটা কি ডিফাইন করতে ভুল করছি? জানি কে না 9 তো। মৌলটার নাম কি? এটা যদি না বলতে পারো তাহলে কেমন নেবো? এই মৌলটার নাম কি? হুম, এই তোমরা কি ক্লাসে নাই? ক্লাসে দিয়ে আসো, এটা শিখতে হতো, মানে এটা না শিখতে পারলে তো আস্তে আস্তে সমস্যা, মানে এটা ফাইন্ড আউট করতে পারতে হবে। কে 9 এই মৌলটার নাম কি?
ক্যালসিয়াম। না, ক্যালসিয়াম পারমাণবিক কার্বন। সংখ্যা নয় কার, নয় কার পারমাণবিক সংখ্যা নয় কার, কে নাইন মানে পারমাণবিক সংখ্যা নয় কার, পারমাণবিক সংখ্যা নয় কার। হুম, পারমাণবিক সংখ্যা নয়, এটা কোন মৌলের? পারমাণবিক সংখ্যা নয়, এই মৌলটার নাম কি? তাহলে কারি, দেখো, ফ্লুরিন পারমাণবিক সংখ্যা নয়, মৌলটার নাম কি? ফ্লুরিন। ক্লোরিন। বুঝতে পারছো? তাহলে আমি এখানে একটা কোটেশনটা একটু দেখে নিই। 550 হচ্ছে সিজিয়াম, রুবিডিয়াম 36, এটি ঠিক আছে, আমরা যা যাই করছি। কে নয় হচ্ছে ফ্লুরিনের, তাহলে এখানে দেখো প্রথমটা ভুল আছে এই কোশ্চেনটা। দেখো বলছে কি যে সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে, তো ফ্লুরিনের কি সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে? না স্যার। বুঝতে পারছো? তাহলে এই ক নাম্বারটাও কিন্তু ভুল, আমি এই জন্য এটা ফেরত ধরছি। এটা হচ্ছে ফ্লুরিন, ফ্লুরিন। ফ্লুরিনের নিচে হচ্ছে 9, উপরে কত, এখানে কত হইব ফ্লুরিনের? কাফি বলো এখানে কত হইব? আচ্ছা তানজিবুল বলো, যে পারো এই বলো, এখানে কত হইব ফ্লুরিনের উপরে? 8। আদিল বলো তো ফ্লুরিনের উপরে কত হইব এখানে, যেখানে কোশ্চেন মার্ক দেওয়া? স্যার 9 না। নিচে না 9, নিচেরটা কি? স্যার 19। নিচে তো না। 19 হইব, 19। হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে এটা ফ্লুরিন, তাহলে এখানে বলছে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, এটা কি ঠিক আছে? এই কথাটা কি ঠিক আছে? ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কত খেয়াল করো, 2s2 2p5, 2p কত, 5। সর্বশেষ ফাইভ। শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 7টা। কয়টা আছে? 7টা। 7টা। আর এটা হচ্ছে সিজিয়াম, রুবিডিয়াম, এটার আছে কত, 5s1, এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে কত, সিজিয়াম, এটার কয়টা আছে, 6x1, এটার আছে একটা, এটা ঠিক আছে, এটার আছে একটা, এটা ঠিক আছে, কিন্তু প্রথমটা তো ফ্লুরিন, ফ্লুরিনের আছে কয়টা, 7টা, তো এটা কিন্তু ভুল, এটাও ভুল, এটাও ভুল। এর উত্তর হচ্ছে সঠিক 3 নাম্বারটা। সঠিক উত্তর কত, কোন নাম্বারটা, 4-এর 3 নাম্বারটা সঠিক উত্তর, 4-এর 3 সঠিক উত্তর। বুঝতে পারছো কি না? হুম, 4-এর 3 সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। আ- আধুনিক পর্যায় সূত্রটা লিখতে বলছে, আধুনিক পর্যায় সূত্র তো জানো, পারমাণবিক সংখ্যা ক্রমান্বয়ে সাজালে তাদের ভৌত এবং পারমাণবিক ধর্মগুলি কি হয়? হুম, একটি মৌলের পরস্পর, দেখো আধুনিক পর্যায় সূত্রটা কি বলছে, পারমাণবিক ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি হয়, পরিবর্তিত হয়, এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। বি, বি কে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? আচ্ছা এই কোশ্চেনটা আবার আছে। গ্রুপ 2 এর মৌলকে মৃৎ ক্ষার ধাতু কেন বলা হয়? দেখো সে একটা উত্তর লিখছে, উত্তরটা হচ্ছে এরকম, শেষ করে দিয়েছে, একটু ওয়েট করো। ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন এবং হাইড্রোজেন উৎপন্ন করে। ভেরি গুড, এই বিক্রিয়াটা দেখাইতে হবে, ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি করছে, ক্ষার উৎপন্ন করছে। তারপরে এ থেকে বি পর্যন্ত মৌলের পরমাণুর আকার পরিবর্তন ব্যাখ্যা করে, এ থেকে বি এর দিকে, তাহলে এ থেকে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হইব? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হইব? বলো, কি হবে? হ্রাস পাবে, পরমাণুর আকার কি হবে? হ্রাস পাবে, কেন? রাস্তা। কারণ হচ্ছে যে ইলেকট্রনের সংখ্যা যখন বাড়বে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়বে, তো ধনাত্মক প্রোটন করতে হ্যাঁ ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলোকে কি টাইম না ধরে রাখবো, যার কারণে কি হইব, পরমাণুর আকারটা, তখন পরমাণুর আকারটা কি হইব, এরকম একটা ফিগার দেখাইছিলাম, মনে আছে কিনা? এরকম দেখাইছিলাম, যখন ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবো, মানে এটা কত নম্বর শক্তি স্তর, পর্যায়ে 2 3 4, 4 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। আর 4 নম্বর শক্তি স্তরে কি হইব, মনে করি এখান থেকে শুরু হয়েছে, হয়ে সেরে আস্তে 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 এই যে পরমাণু আকার ছোট হইতে রয়েছে, একবারে ছোট হয়ে যাবে। বুঝতে পারছো? না, আকারটা কমে যাবো, ছোট হয়ে যাবো আর কি।
পরমাণু আকারটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে, 4 নম্বর শক্তি স্তরে যায়, একবার লাগিয়ে দেবো মনে হবে, টান দিয়ে ধরে রাখবো। তো কেন হইব? কারণ ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে এই কেন্দ্রের মধ্যে প্রোটন সংখ্যা প্লাস এর মান বাড়তেছে, তো প্লাস এর মান বাড়লে ইলেকট্রন গুলোকে টাইম নিয়ে নিচের দিকে ধরে রাখবো আর কি। বুঝতে পারছি? এই ফিগারটা দিতে হইব কিভাবে, না একটা সুন্দর করে আমি যেটা ক্লাসে পড়াইছি। এ থেকে সি তে আয়নীকরণ শক্তির মান কি হইব? পরমাণুর আকার যখন ছোট হইব তখন আয়নীকরণ শক্তির মান কি লাগবে? বেশি লাগবে, বাড়বো। আয়নীকরণ শক্তির মান বাড়বো এ থেকে সি তে। এই জিনিসটা ব্যাখ্যা করলে হবে। দেখো হ্যাঁ কি করছে একটু দেখি। পরমাণুর মান যখন কমবো তখন আয়নীকরণ শক্তির মান বাড়বো, দেখি এ কি করছে। এ থেকে বি তে মৌলের ক্যালসিয়াম এ বি সি মৌলগুলো যথাক্রমে এত পটাশিয়াম ক্যালসিয়াম গ্রুপ 4 অবস্থিত। ঠিক আছে? যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণু আকার হ্রাস পায়। ঠিক আছে, কিন্তু এটা ফিগার দিলে ভালো হতো, সুন্দর হতো আর কি। পটাশিয়াম ক্যালসিয়াম, আর উপর থেকে নিচে গেলে, চতুর্থ পর্যায়ে নিচে গেলে ইয়ে হয়। সময় এটা আবার কি জানি দিয়ে দিছে, পটাশিয়াম ক্যালসিয়াম। সে কি দেব পর্যায় বলছে? পর্যায় মানে দিছে, দেখো সেখানে একটা ভুল দিছে উত্তরটা। কেমনে ভুল দিছে বলো তো? তোমার কথা কি শুনতেছো? হ্যালো, এই তোমরা কি আমার কথা শুনতেছো? জি। এই উত্তরটা ভুল দিছে, ভুলটা কেমনে দিছে জি। বুঝতে পারছো? এই উত্তরটা ভুল হয়েছে। এ এ থেকে বি থেকে সে দেয় যে কি পটাশিয়াম ক্যালসিয়াম ইস ইস হ্যাঁ পটাশিয়াম, ঠিক আছে উত্তর ঠিক আছে, পটাশিয়াম ক্যালসিয়াম নিউট্রিয়েন্ট না, ঠিক আছে উত্তর রাইট। রাইট হয়েছে। আমি বলছি সে যে নিচের দিকে দেখেছে, সে বাম থেকে ডানে দেখেছে, বাম থেকে ডানে দেখেছে, পারমাণবিক ব্যাসার্ধের ক্রম দেখেছে না? এটা দেখাইছে আর কি। দেখা যদি সেটা ফিগার এঁকে আর একটু বুঝাই দিত যে আস্তে আস্তে কমতেছে, তাহলে আরো একটু সুন্দর হতো। আচ্ছা, এরপরে কি বলছে যে আমরা যেন মোলের ইলেকট্রন সরিয়ে নিতে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করে, যে পরিমাণ শক্তি লাগে তাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তির দিক থেকে পর্যায়ে আয়নিক বৃদ্ধি পায় পারমাণবিক সংখ্যার সাথে সাথে। এটা পটাশিয়াম আয়নীকরণ শক্তি পরমাণু তো আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে। উত্তর এটাও ঠিক আছে। 4। এরপরে কোশ্চেনটা দেখো, মিথ খা বেরিলিয়ামকে কেন মিথ ক্ষার ধাতু বলা হয়? ঠিক আছে, এটা তো এটা বলা আছে। এম শেলের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, এই অঙ্কটা। এম বি আর এন ইজ বাই টুয়াইস পাই, তাহলে এম শেলের এম এর মান কত না, এম শেলের এন এর মান হচ্ছে এন। এই যে একটু আগে আমরা এটা অঙ্ক বলছিলাম যে কে শেলের এন, কে শেলের এন এর মান হচ্ছে, কে শেল যখন, তখন এন এর মান হচ্ছে 1। কে শেল এন এর মান যখন 2 তখন হচ্ছে কি এল শেল, এন এর মান যখন 3 তখন কি শেল? এম শেল। আর এন এর মান যখন 4 তখন হচ্ছে কি এন শেল। তাহলে এখানে এন এর মান কত হইব? এম শেল যেহেতু বলছে 3, এর এইচ এর মান কত এটা জানো? 6.626 × 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। বুঝছো? আর এম এর মান ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31। আর এন এর মান জেনে গেছো, তাহলে এখান থেকে কার মানটা বের করতে হবে? আর এর মান দেওয়া আছে, দূরত্ব আর এত, বসাইবে, বসাইছে ইলেকট্রনের বেগটা বের করবো। এরপরে কোশ্চেনটাতে কি বলছে? এরপরে কোশ্চেনটাতে বলছে হচ্ছে পর্যায় সারণীতে কিউ মৌলের অবস্থান নির্ণয় করো। এম পর্যায়ের মৌলগুলোর আকার কিভাবে পরিবর্তিত হয়েছে বিশ্লেষণ করো। কিউ মৌলটা কি বলতো? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম পরে সিলিকন, সিলিকনের পরে উপর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের নিচে কি? কিউ মৌলটা কি বলো? পর্যায় সারণীর কিউ মৌলটা কি? কিউ মৌলটা হুম সিলিকনের পরে কিউ মৌলটা হচ্ছে 15 নম্বর মৌল। এই কিউ মৌলটা কি? ফসফরাস। মৌলটা কি? ফসফরাস। ঠিক আছে, তাহলে ফসফরাসে কি করবা? অবস্থান নির্ণয় করতে হলে, একটা মৌলের অবস্থান নির্ণয় করতে হলে কি করতে হয় বলো? এটা মৌলের অবস্থান নির্ণয় করতে হলে আদিল বলো কি করতে হয়? আদিল, কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করতে হলে কি করতে হয়? শিফা বলো তো কি করতে হয় কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করতে হলে? হ্যালো, শিফা বলো, কোন একটা মৌলের কেউ যে পারো হে বলো, কোন মৌলের অবস্থান নির্ণয় করতে হলে কি করতে হয়? কোন মৌলের যদি অবস্থান বের করতে হয় তাহলে কি করতে হয় বলো?
হুম, কেউ একজন বলো না, কে পারো? কেউ একজন বলো মানে কে পারো? তানজিবুল, আমি শুনি না। চারজন আছে। দাঁড়া দেখি। হুম, প্রথমে আমাকে কি শোনা যায়? জি আমাকে কি স্যার। আচ্ছা, শোনা গেলে শুনো। অবস্থান নির্ণয় করতে হলে প্রথমে পারমাণবিক সংখ্যাটা বের করতে হবে। কি বের করতে হবে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। মনে রাখবো, পারমাণবিক সংখ্যা বের করতে হবে। তাহলে যে আমরা দেখছি যে এই মৌলটা যে কিউ মৌলটার পারমাণবিক সংখ্যা হচ্ছে, কিউ মৌলটার পারমাণবিক সংখ্যা 15। 2 নম্বর হচ্ছে, তারপরে বের করতে হবে যে ইলেকট্রন বিন্যাস। কি বের করতে হবে? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো কিউ মৌলটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2, 1s2 2s2, 2p6, 3s2, 3p, 3p কত? 3। ইলেকট্রন বিন্যাস থেকে এটা বোঝা যাইতেছে যেহেতু 3, মানে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর হচ্ছে 3, তাহলে এটার পর্যায় হচ্ছে 3। এটার পর্যায় কত? 3। সর্বোচ্চ প্রধান শক্তি স্তর 3, এই জন্য পর্যায় 3। আর গ্রুপ কত? পি এবং এস এ আছে, এই জন্য কি দিব? 10 প্লাস এস এর অরবিটাল প্লাস হচ্ছে পি এর অরবিটাল। 10 এর সরি, এস এর ইলেকট্রন আর পি এর অরবিটাল। এস এর ইলেকট্রন 2টা, পি এর অরবিটাল, পি এর ইলেকট্রন 3টা। টোটাল কয়টা? 15। গ্রুপ হচ্ছে 15। তাহলে অবস্থানটা নির্ণয় হয়েছে কিনা? প্রথমে কি করছি? পারমাণবিক সংখ্যা বের করছি, পারমাণবিক সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস বের করছি, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় বের করছি, পর্যায় থেকে তারপরে কি করছি? গ্রুপ বের করছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে। এম এক নং পর্যায়ে মৌলের আকার কিভাবে পরিবর্তিত হইতেছে দেখো। এম নং পর্যায়ে আবার কোনটা? এই যে এই যে পর্যায় 2 নম্বর পর্যায়ে। এম নং পর্যায়ে মানে হচ্ছে উপরের পর্যায়টা, 2 নম্বর পর্যায়ে। 2 নম্বর পর্যায়ে মৌলের আকার কি হইতেছে? বাম থেকে ডানে গেলে কি হইব? হ্রাস পাইব। কি হইব? হ্রাস পাইব। পরমাণুর আকার হ্রাস পাইব, পারমাণবিক ব্যাসার্ধ কমবো, এই জন্য। শেষ। খুবই সিম্পল উত্তর। এই মূল কথা লিখলেই মার্ক পেয়ে যাবে, তেমন কঠিন কিছু না। দেখো, এম থেকে এনে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। ঠিক আছে, এল থেকে এনে বাড়তে বাড়তে এটা একেবারে নিয়ন পর্যন্ত যায়। এর কারণে একই পর্যায়ে পরমাণু সংখ্যা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নিউট্রন, এই জিনিসটা দিতে হবে। বুঝতে পারছো? এই জিনিসটা আর কি, এই যে ইয়াটা ক্রমান্বয় এটা দিতে হবে। লিথিয়ামের আকার সবচেয়ে বড়, নিউনের আকার সবচেয়ে ছোট। ঠিক আছে, সর্ববিধ ইলেকট্রনগুলোর আকর্ষণ বল নিউক্লিয়াসের প্রতি তীব্রতর হয়, এই ব্যাখ্যাটা টানা মুখস্থ করতে হবে। আমি স্লাইডটা দিয়ে দিব। ওর গ্রুপ পর্যায়ে। এটা থেকে দেখো কি করছে, প্রথমে পারমাণবিক সংখ্যা বের করছে, তারপরে ইলেকট্রন বিন্যাস বের করছে। ইলেকট্রন বিন্যাস থেকে তোমার শক্তি স্তর, তৃতীয় পর্যায়টা বের করছে শক্তি স্তর থেকে। আর তৃতীয় পর্যায়ে মৌলের যোগফল দিয়ে কি করছে? গ্রুপ বের করছে। শেষ। হেলোজেন কাকে বলে? লাস্টের কোশ্চেন। শেষ। আর একটু ওয়েট করে একটু। যাকে হেলোজেন শব্দটা আছে হেলাস জানাস থেকে, যেগুলো থেকে সামুদ্রিক লবণ উৎপন্ন হয় তাদেরকে হেলোজেন বলে। হিলিয়ামকে গ্রুপ 2 তে রাখা হয়েছে না কেন? এটা আমি পড়াইছি ক্লাসে। দেখো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। এর 2টি ইলেকট্রন আছে। গর্ভবতী এর যদি গ্রুপ 2 তে রাখা হইতো তাহলে কি হইতো? এর মিথ ক্ষার ধাতুর সাথে দেওয়া হইতো। মিথ ক্ষার ধাতু তো আর হিলিয়ামের ধাতু তো একটা। হিলিয়াম তো ধাতব দ্বৈর্ঘ্য দেখায় না। এই জন্য হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতীত বৈশিষ্ট্যগত মিল না থাকায়, নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিল থাকায় এর গ্রুপ 2 তে রাখা হয়েছে। 3 নম্বর কোশ্চেনটা কি? পি পি কিউ মৌলদ্বয়ের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি? দেখো, এটা মৌল হচ্ছে পি, আর এটা মৌল হচ্ছে কি? কিউ। পি মৌলটা কি তার কিউ মৌলটা কি তা বলো তো? এটা হচ্ছে কার্বন, পিটা হচ্ছে নাইট্রোজেন। পি মৌলটা কি? নাইট্রোজেন। আর কিউ মৌলটা কি? অক্সিজেন নাকি? কিউ মৌলটা কি? অক্সিজেন। অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আয়নীকরণ শক্তি বেশি কার? এটা কি কেউ বলতে পারবা? নর্মালি পারমাণবিক ব্যাসার্ধ যখন হ্রাস পায়, পারমাণবিক ব্যাসার্ধ যখন কমে, তখন আয়নীকরণ শক্তি কি হয়? ব্যাসার্ধ যখন কমে তখন আয়নীকরণ শক্তি কি হয়? বাড়ে।
আয়নীকরণ শক্তি কি হয়? বাড়ে। বুঝতে পারছো? নর্মালি কি হওয়ার কথা, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি কি হওয়ার কথা? বেশি হওয়ার কথা নর্মালি। কারণ বাম থেকে যখন ডানে যেতেছে, খেয়াল করো, পি কিউ মানে কি, বাম থেকে পি এবং কিউ এর অবস্থানটা, বাম থেকে তুমি কোন দিকে যেতেছো? ডান দিকে যেতেছো। তাহলে বাম থেকে ডানে যেতেছো, ওই জন্য পি এর আকার কত? পি এর আকার হচ্ছে বড়, কিউ এর আকার কি এর থেকে ছোট। তাহলে কিউ এর আকার যেহেতু ছোট, ঠিক আছে, তাহলে কিউ এর আয়নীকরণ শক্তি কি বেশি। রয়েছে পি, এটা হচ্ছে কি ইউ, পিটা হচ্ছে কি নাইট্রোজেন, আর কিউটা কি অক্সিজেন। নর্মালি বেশি হওয়ার কথা, কিন্তু এখানে বেশি হইতো না, এখানে উল্টো হয়ে যাবো গা। এখানে যেটা হইব, নাইট্রোজেনেরটা বেশি হইব, অক্সিজেনেরটা কম হইব। কারণ কি, উল্টাটা কেন হবে? কেউ কি বলতে পারবা? উল্টাটা কেন হবে? শুনতেছো? আমার কথা শুনতেছো? জি স্যার। উল্টাটা কি কেন হবে, কেউ কি বলতে পারবা? কাফি বলতে পারবা? এই কোশ্চেনটা মেডিকেলে না হলে 50 বার আছে, ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট না হলে 50 বার আছে। এটা ইন্টারে নিস আইব। নিস। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি থাকবে অক্সিজেনের তুলনায়, হিসাবে অক্সিজেনেরটা বেশি হওয়ার কথা, হিসাবে কাঠটা তানজিবুল বেশি হওয়ার কথা অক্সিজেনের। কারণ বাম থেকে ডানে গেলে কাঠটা পারবো, যেটা আকার ছোট, এটার আয়নীকরণ শক্তি কি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো, 1s2, 2s2, 2p x1, 2p y1, 2p z1। বুঝতে পারছো? এই যে এটা কি অনেক সুস্থির, এই পি অরবিটালটা কি অনেক বেশি সুস্থির। আর অক্সিজেনের ক্ষেত্রে এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, আর অক্সিজেনের ক্ষেত্রে পি অরবিটালটা কি 1s2, 2s2। আরে, অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো, 1s2, 2s2, 2p x1, 2p y1, 2p z হচ্ছে শূন্য। এটা বেশি সুস্থিত না, এটা কিন্তু সুস্থিত না, বুঝছো? এটা হচ্ছে এটার তুলনায় এটা বেশি সুস্থিত। এটা সুস্থিত হলে এটার মধ্যে একটা ইলেকট্রন ঢুকায় মাইনাস বানানোটা কি, মানে এক এক মূল ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়ন ধনাত্মক আয়নে পরিণত করাটা কঠিন। আয়নীকরণ শক্তি হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত করাটা কি, এটা কঠিন, কারণ এটা অলরেডি স্টেবল হয়ে রয়েছে। এটার মধ্যে ইলেকট্রন ঢুকায়া বা ইলেকট্রন ত্যাগ করায় এটারে অন্য একটা মৌল বানানো কঠিন। এই জন্য নাইট্রোজেনের শক্তিটা অনেক বেশি লাগবে। আর এটার মধ্যে ইলেকট্রন ঢুকানোটা সহজ, বের করাটাও সহজ। আয়নীকরণ শক্তি হচ্ছে ইলেকট্রন বের করা, এটা থেকে ইলেকট্রন বের করা সহজ, কারণ এটা একটা আছে শুধুমাত্র, এটা ইমব্যালেন্স অবস্থায় আছে এটার তুলনায়। এই জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি, মানে এক মল ধনাত্মক আয়নে পরিণত করতে শক্তি নাইট্রোজেনের ক্ষেত্রে কি লাগবে, বেশি লাগবে। অক্সিজেনের ক্ষেত্রে কম লাগবে। এইটাও কি বুঝতে পারছো কিনা? হ্যালো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো জি। এক্স আর, দুটি মৌল দুটি উচ্চ তাপমাত্রায় সক্রিয় হলে ভিন্নতার কারণ কি? এক্সটা কি তা, এক্স মৌলটা কি লিথিয়াম, এক্স মৌলটা কি লিথিয়াম। লিথিয়াম। আর আর মৌলটা কি ফ্লুরিন, আর মৌলটা হচ্ছে ফ্লুরিন। ফ্লোরিন। বুঝতে পারছো তো? এটা কি, এটা হচ্ছে ক্ষার। আর এটা কি, এটা হচ্ছে তোমার হেলুজেন। বুঝতে পারছো? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধাতু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অধাতু। অনেক কাহিনী আছে। এখন আসো, দুইটাই কি উচ্চ তাপমাত্রায় সক্রিয়, মানে ভালো বিক্রিয়া করে, কারণ এটা সহজে ইলেকট্রন কি করতে পারে, যেটা ধাতু এটা সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, মাইনাস ইলেকট্রন দিতে পারে, আর যে সহজে কি করতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে। বুঝছো? সক্রিয়তার কারণটা কি দেখো, এরা খুব সুন্দর করে ব্যাখ্যা করছে। যাই, এটা একটু মুছে দিই। দেখো লিথিয়াম, এটা হচ্ছে লাস্ট হচ্ছে ফ্লুরিন। তো এখানে এটা আবার কেমন, এটার উত্তর কি দিছে, এটার উত্তরটা এখানে, এটার উত্তর আর এটার উত্তর দিয়ে এক দিয়ে দিছে। শিট, একটু ওয়েট করো, জাস্ট 1 মিনিট, আমি এটা রেডি করতে।
স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হুম। জি দেখা যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিন দেখা গেলে দেখো উদ্দীপকের পি এবং কিউ মৌলের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2p(x1), 2p(y1), 2p(z1). বুঝছো? তো এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত। আর ইয়াটা দেখো 2p(x), 2p(y) অক্সিজেনের ক্ষেত্রে 2p(x), 2p(y), হ্যাঁ, ও 2p(x2) অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 2p(x2), এক্স এর মধ্যে হচ্ছে দুইটা, ওয়াই এর মধ্যে হচ্ছে 2p(y) একটা, আর জেড হচ্ছে একটা। আমি একটু আগে একটা ভুল বলছিলাম, জেড একটা। তো এটা ইমব্যালেন্স, আর এটার মধ্যে কয়টা আছে? একটা 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 করে আছে, এটা ব্যালেন্স। এই জন্য কি থাকার কারণে দেখা গেছে কি যে নাইট্রোজেনের অক্সিজেন হতে সহজে অল্প সময় করে ইলেকট্রন অপসারণ করা সম্ভব, কিন্তু নাইট্রোজেন থেকে ইলেকট্রন অপসারণ করা কি অনেক কঠিন। আর এক্স ও ওয়াই এর মৌলের মধ্যে দেখা যাচ্ছে কি এক্স হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, লিথিয়াম। ঠিক আছে, এই জন্য সে নিউক্লিয়ত একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, নিউক্লিয়াস তো নিশ্চিত হয়ে এটা একটা শক্তিশালী বিজারক এবং তড়িৎ ধনাত্মক হয়ে অধিক সক্রিয়। এটার কারণ হচ্ছে সে অতি শক্তিশালী বিজারক এবং তড়িৎ ধনাত্মক হয় এটা সক্রিয়। আর ফ্লুরিনেটের ক্ষেত্রে কি এটা অতি সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। এটা অতি সহজে ইলেকট্রন করে ঋণাত্মক আয়ন হইতে পারে। এই জন্য এটা কি, এটা হচ্ছে, আরে হ্যাঁ ক্লোরিন। এই জন্য এরা মূলত কি জারক, তাই উচ্চ তাপমাত্রায় বিজারক সমূহ ইলেকট্রন গ্রহণ করে। মানে মেন কথা হচ্ছে এই জায়গাটাতে, এটা হচ্ছে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা কই ছিল, যেটা বলতেছিলাম আর কি, কোশ্চেনটা এই জায়গাটাতে ছিল আর কি, যে তোমার এই এক্স মূলটা এবং আর মূলটা খেয়াল করো, মানে এক্স এবং আর, সাপোজ আর কি। তো এক্স মূলটা যদি লিথিয়াম হয়, ধরে নাও আর কি এক্সটা হচ্ছে লিথিয়াম আর এটা হচ্ছে তোমার ফ্লুরিন, ফ্লুরিন না, মনে করো এটা ফ্লুরিন। বুঝতে পারছো? তো এটা যদি ফ্লুরিন হয়, এটা কি কারণে অধিক সক্রিয়? কারণ এটা কি ধাতু, এটা কি তীব্র ক্ষার ধাতু, তীব্র ক্ষার ধাতু। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে বিজারক, মানে সহজে ইলেকট্রন কি করে, বিজারক, এবং সে সহজে ইলেকট্রন কি করে, ত্যাগ করে। আর এটা কি, এটা হচ্ছে অধাতু। ঠিক আছে, এবং এটা কি করে, জারক, সে সহজে ইলেকট্রন কি করে, সহজে ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, সে সমযোজী যৌগ এবং আয়নিক যৌগ দুইটাই গঠন করে। এটি হচ্ছে মেইন কারণ, যে কারণে এদের সক্রিয়তা কি হয়, ভিন্ন হয়। আমার কথাগুলো কি বুঝতে পারছো? জারক কি বিজারক কি? বিজারক মানে হচ্ছে যে ইলেকট্রন কি করে, ত্যাগ করে। জারক মানে কি, যে ইলেকট্রন কি করে, গ্রহণ করে। বুঝতে পারছো? এই জন্য এটা এটা এটার কারণে, মানে এটার যে ধর্ম, ফ্লুরিন তার নিজের ধর্মের কারণে কি সে শক্তিশালী, অধাতব ধর্মের কারণে। আর সে ধাতব ধর্মের কারণে কি, লিথিয়াম ধাতব ধর্মের কারণে কি শক্তিশালী। এই স্লাইডটা আমি দিয়ে দিব, বুঝতে পারছো? টেনশন করার কোনো কারণ নাই, এটা আপডেট হইব আর কি, শেষের কোশ্চেনটা আপডেট। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? হুম, কারো কি কোনো কিছু জানার আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সাথে ফোনে কথা বলবো না, এখন আর বলবো না, একটু পরে তোমরা রেস্ট নাও, একটু পরে ফোন দেবো না। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।